অনেক আগে থেকেই যমুনা ১৪৪ ধারা জারি ছিল, কিন্তু তারপরেও আমরা কেন বারবার এই ১৪৪ ধারা ভঙ্গ করার চেষ্টা দেখতে পাই এবং কেন আমরা আইনের প্রতি এত অশ্রদ্ধাশীল? এটা হয় কি জানেন, আইনের প্রতি অশ্রদ্ধাশীল ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যমুনায় আগে ওইদিকে আশেপাশে যাওয়াটা একটা কড়াকড়ি ছিল, কিন্তু সেই কড়াকড়ি নিয়মটা কি সবার জন্য ছিল? সবার জন্য তো ছিল না, কারো কারো জন্য ছিল। কেউ কেউ ছিল সেখানে গেলে পরে তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হতো। জি, ঠান্ডা পানি দেওয়া হতো, কিন্তু আমরা গতকালকের একটি ঘটনা দেখতে পেয়েছি যেখানে গরম পানি দেওয়া হয়েছে। আমি বলছি আপনাকে, জিনিসটা হলো কি যে যাদের ঠান্ডা পানি দেওয়া হয়েছে তারা যে দাবি নিয়ে গেছে যমুনাতে, তখনও কিন্তু এই নিয়মটা ছিল ওখানে কোনো সমাবেশ করা যাবে না। তাদের দাবিটা কি ছিল? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা তো ওই দাবিতে গিয়েছিল তখন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে, এবং তাদের সেই দাবিতে মেনে নেওয়া হয়েছে। কাজে ১৪৪ ধারা জারি যখন হয় তখন সেটা কার উপর প্রয়োগ করা হবে আর কার উপর প্রয়োগ করা হবে না, এটা তো তাদের উপর সিদ্ধান্তের উপর নির্ভর করে। তারা সবার জন্য তো এক না। আমাদের দেশে আইন সবার জন্য সমান নয়, এই জিনিসটাই প্রমাণের জন্য তখন এটা হয়েছে। এখন এরা তো বুঝতে পারে নাই যে এদের জন্য যে আইনটা আগে ছিল, আইনটা আগে যতটুকু প্রযোজ্য ছিল ওটা যে চেঞ্জ হয়ে গেছে, এটা তো ইনকিলাব মঞ্চ বুঝতে পারে নাই। এর আগে ইনকিলাব মঞ্চ দিনের পর দিন শাহবাগ দখল করে থাকছে না, তখন তাদের না করে নাই। এখন না করতেছে কেন? তারা তো জানে না। এখন যখন আপনি এবার থামাই দিচ্ছেন তখন তাদের একটা শিক্ষা হয়েছে, না তাহলে কর্তা ব্যক্তিদের বোধহয় চিন্তা ভাবনা কিছু চেঞ্জ আসছে, যে এখন তারা আইনটা আমাদের জন্য প্রয়োগ করবে। আগামীতে দেখবেন আর যাবে না এভাবে। হিসাবটা একদম সিম্পল। ওরা তো জানতো না যে কোন সময় যে ওনাদের চিন্তা চেঞ্জ হয়ে গেছে, জানতো না। তো না জানার কারণে এই ঘটনা ঘটছে। আগামীতে দেখেন আর হবে না এটা। আপনি কি এমনটি বলছেন যে সময়ের ব্যবধানে যেই নিয়ম সেগুলো পাল্টেছে? নিয়ম আগের মতোই আছে, নিয়মের প্রয়োগ পাল্টেছে, প্রয়োগের ভিন্নতা এসেছে। যেমন আগে তারা মনে করতো যে ও আমার চাচা হয়, ও আমার ভাতিজা হয়, তো চাচা ভাতিজাকে অ্যাটাক করতো না। এখন স্বার্থের দ্বন্দ্বে ভাতিজা পর হয়ে গেছে, কি করবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে যেতে চাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের আগে এমন অস্থিরতা কেন হচ্ছে বলে আপনার মনে হচ্ছে, এবং এই যে এমন একটি সংবেদনশীল সময়ে আমরা রয়েছি, এই সময়ে এসে রাজপথে এত ধরনের সংঘাত আমরা দেখতে পাচ্ছি, এটি কি আসলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে কোনোভাবে বিঘ্নিত করতে পারে কিনা? আর বিঘ্নিত করে যদি করার কোনো প্ল্যান থাকে, সেটি কোনো বড় চক্রান্তের প্ল্যান কিনা বা ষড়যন্ত্রের অংশ কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক মাসুদ ভাই। বড় আর ছোট প্ল্যান তো একটা প্ল্যান তো বটেই। আমি মাসুদ ভাই থেকে একটু এগিয়ে বলি, সেটা হচ্ছে যে এইগুলি সবগুলোই, এই দুষ্টামিগুলি যমুনার সামনে, আমি বলি ৮ তারিখে সরকার পরিবর্তন হলে আপনি দেখবেন কোনো দিনই কোনো সংস্থা, কোনো সংগঠন যমুনার সামনে যাবে না। অন্তত ৫ বছর, পরবর্তী ৫ বছর, মানে এরপরে গভর্নমেন্ট যে থাকবে, যে দলের গভর্নমেন্টই হোক, যমুনার সামনে কেউ যাবে না। নির্বাচনের পর পরবর্তী ৫ বছর, সামনে, হ্যাঁ, যমুনার সামনে যারা গিয়েছে এরা সবাই ডক্টর ইউনূসের আগে, ডক্টর ইউনূসের লোকজনের ইশারা ইঙ্গিতে, কখন ওনার পিএস বলছে না, যে ওনার পিএস বলছে, প্রধান উপদেষ্টার পিএস বলছে তোমরা তাড়াতাড়ি যমুনার সামনে আসো। তো এইগুলি হচ্ছে যে ডক্টর ইউনূসের, আমি বলি ডক্টর ইউনূসের জ্ঞাতসারে, কারণ আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার প্রয়োগটা তো দেখছি, যে প্রধানমন্ত্রীর স্টাফদের, মানে স্টাফ মানে উপদেষ্টা থেকে একেবারে পিএস পর্যন্ত, এদের কারো সংবাদ ছাড়া এইগুলি হয় না, এই ধরনের কাজগুলি হয় না। তো এইগুলি সবগুলি হচ্ছে আগে প্রধান উপদেষ্টার জ্ঞাতসারে হয়েছে, এবং এই দুষ্টুমিগুলি ডক্টর ইউনূসের জ্ঞাতসারে হয়েছে, এবং এইবার ওনার জ্ঞাতসারে হয়েছে কিনা, বাট এইবারও ওনার স্বজনদের এটা ইনভলভমেন্ট আছে। পুলিশের একটা অংশ, আমি আপনি বলছি পুলিশের একটা অংশ এটা তারা মানে নাই, যে একটা অংশ 144, তারা বলছে যে 144 এখানে ভাঙা যাবে না। আর আরেকটা অংশ আছে, দেখবেন যে পুলিশকে মারতেছে, তারা গিয়ে পুলিশকে ছুটায় দিচ্ছে। এবং এটা আমরা 83 সাল থেকে একেবারে 90 সাল পর্যন্ত
টানা 8 বছর একবারে পুলিশকে ঢিল মারার অভিজ্ঞতা আছে, এবং পুলিশ কখন লাঠিচার্জ করে, পুলিশ কখন চড়াও গুলি হয়। করে, চড়াও হয়, এই হিসাবগুলি আমাদের ছিল। আমরা কখনোই পুলিশের উপর চড়াও হই নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আপনি কি বলতে চাচ্ছেন যে পুলিশের উপর চড়াও হওয়া যুক্তিসঙ্গত নয়? পুলিশের উপর, পুলিশ তো বেসিক্যালি, পুলিশ হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে এমনি বলে যে অনেকে পুলিশ হচ্ছে যথেষ্ট অসহায় প্রাণী। অসহায় প্রাণী হচ্ছে যে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অর্ডার পায়, তার উপরে যে কর্তৃপক্ষ আছে সে হিসাব পাল্টে গেলে সে কিন্তু অস্বীকার করে। আপনি কি মনে করেন শেখ হাসিনার সময় একটা কনস্টেবল যে গুলি করছে, এই কনস্টেবল কারো অর্ডার না পাইয়ে গুলি করছে? এই কনস্টেবল কারো অর্ডার না পাইয়ে গুলি করছে? তো পুলিশের আইজির হয় 5 বছর জেল, আর অন্যান্যদের হয় মৃত্যুদণ্ড। আইনটা হইল, বিচারটা হইল। আমি তো মনে করি যে পুলিশের যদি, আইজিপির যদি 5 বছর জেল হয়, ওদের সবাইকে 5 দিন করে সাজা দিয়ে ছেড়ে দেওয়া উচিত, যে যাও ঠিক আছে জেলে ছিল, এইটুকুনি মাপ। কারণ অর্ডারটা তো উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচের দিকে আসছে। তো নিচের দিকে আসলে কতটুকুন আসছে, এর দায় কতটুকুন? একটা ওসি যখন জানছে এসপির কাছ থেকে, এসপি জানছে তার ডিআইজির কাছ থেকে, ডিআইজি জানছে তার এডিশনাল আইজি ক্রাইম থেকে, এডিশনাল আইজি জানছে এই আইজির থেকে, আইজি জানছে তার উপর থেকে হোম মিনিস্টার থেকে, হোম সেক্রেটারি থেকে। তো ওর তো যে গুলি করছে ও তো জানে না এই অর্ডারের উৎস কোথায়। তো আপনি ওকে ওকে দিবেন কেন? জি, ওর দায়টা কি? এই কনস্টেবলের দায় কি? তো কনস্টেবলের তো বেসিক্যালি দায় নাই। জি, জি। এবং কনস্টেবল যদি জিজ্ঞেস করে যে কেন করব, কেন লাঠিচার্জ করব, তাহলে তো পুলিশ থাকবে না। একজন আমার সিনিয়র আর্মি পার্সোনাল, নামিয়ে বলি, গুলাম আজমের ছেলে সেদিন আমার সাথে টক শোতে ছিলেন, আবদুল্লাহিল আমান আজমি। তিনি বলছেন একটা লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন যদি জিজ্ঞেস করে কেন তার কমান্ডারকে জিজ্ঞেস করে, লেফটেন্যান্ট কর্নেলকে, তাহলে তো ব্যাটল হবে না, যুদ্ধই হবে না। তো এই জন্য কেন বলার কোনো স্কোপ নাই। যাদেরকে অর্ডার করা হয় তার নিম্নস্থ কেউ কেন বলার নাই, স্কোপ নাই। জি, তো সেই ক্ষেত্রে যেহেতু তার কেন বলার স্কোপ নাই, তাহলে ওই অর্ডারের ওই ঘটনার দায় তোর উপর যাবে কেন? আমি তো একেবারে সমস্ত পুলিশ, যেদিন আইজি মামুনকে 5 বছর জেল দেওয়া হয়েছে, আমি তো মনে করি সবগুলি পুলিশকে 1 মিনিটে সবগুলিকে দেওয়া উচিত, নির্দোষ ঘোষণা করে যে ভাই তোমরা যা যা করছো ভুল হয়েছে, শুদ্ধ হয়েছে, কাজে যাও, ফেরত যাও, সব মাপ। জি, আমার উত্তর আমি পেয়েছি। আপনার কথা রেশ ধরে এবার আমি জনাব মাসুদ কামালের কাছে আবারও ফিরতে চাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত পুলিশ বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময় মার খেয়েই যাচ্ছে, এমনকি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য, তারা যাতে মার না খায়, তাদের ইমেজটা যাতে ঠিক হয়, সেজন্য তাদের পোশাক পরিবর্তন করা হলো। এখন এই পোশাক পরিবর্তন করার পরও আমরা দেখতে পাচ্ছি তারা ভিন্ন ভিন্ন খাতে গিয়ে আসলে সেই সম্মানটা আর ফিরে পাচ্ছে না, মানুষের কাছে মার খেয়ে যাচ্ছে। আমি যদি কিছু ঘটনা আপনাকে উল্লেখ করি, সাদিক কায়েমের একটি জনসভা হচ্ছিল, সেই জনসভার মঞ্চে দাঁড়িয়ে একজন নারী কিছু নারী পুলিশকে লাথি মারলেন, চড় মারলেন। আবার গতকালই আবার ইনকিলাব মঞ্চের এক নারী পুলিশকে চড় দিলেন। আবার আরও একটি ঘটনার কথা বলি যে আরেক নেতা জনাব জাবের, তিনি পুলিশকে বলেছেন থাপড়াইয়া দাঁত ফেলে দিব। তাহলে এই ঘটনাগুলো আসলে কি ঘটতেই থাকবে? পুলিশ কি সম্মানিত আর হবেই না? শুনেন, কথাটা হলো কি, আপনি কি তাকে সম্মানিত করতে চান? যদি আপনি তাকে সম্মানিত করতে চান, সে সম্মানিত হবে। আর যদি অসম্মান করতে চান, তাহলে পোশাকটাকে কী হবে? সম্মান কি পোশাকে আসে? আসে পোশাকে? আসবার কথা না। তাহলে পোশাক পাল্টানোর সঙ্গে সম্মান ফিরে পাওয়ার কোনো সম্পর্ক নাই। আর আমি যদি উল্টোভাবে বলি যে আগেটা ছিল পুলিশের পোশাক, এখন হয়ে গেছে গার্ডের পোশাক, আপনি কি বলবেন? অনেকে আমাকে বলে যে এটা তো গার্ডের পোশাক হয়ে গেছে, আমাদের বিভিন্ন বাসাবাড়িতে যে গার্ড থাকে এটা করা হয়েছে। আমি যদি বলি ওনাদেরকে আরও মরালি আরও নিচে নামাই দেওয়ার জন্য এই পোশাকটা দেওয়া হয়েছে, আপনি কীভাবে খণ্ডন করবেন বলেন? এই পোশাকটা কোথায় কোথায় আছে পৃথিবীতে? আমি একটু খোঁজ করার চেষ্টা করছিলাম। থাইল্যান্ডের পোশাক পুলিশের এই ধরনের পোশাক, বাট ওদের মানিয়ে যায় কেন জানেন? থাইল্যান্ডে যত পুলিশের গায়ের রং ফর্সা, কিন্তু ওদের আমাদের একটা, আমি নিজে দেখেছি
যার গায়ের রং একটু মানে কালোর দিকে, তার গায়ে পোশাকটা দিয়ে দেখেন কেমন লাগে, তাকায় দেখেন, রাস্তাতে হাঁটতে হাঁটতে তাকায় দেখেন। পুলিশের পোশাকটা আলাদা কেন দেওয়া হয়েছে বলেন? মানুষ যেন দেখেই বুঝে যে এই লোকটা একজন দৃঢ়চেতা লোক। তাকে তার কাছ থেকে আচরণ আশা করেন বাঘের মতো, পরাই দিয়েছেন বিলের পোশাক। হবুর ভাই, আর একটা কথা আপনি বলি আপনাকে, মনোবল কীভাবে ফিরে এসেছে এটা আমি বলি। এই যে একটা মেয়ে পুলিশকে লাথি পারলো, ওই ভিডিওটা আমি দেখেছি, পুলিশ কি করব? পুলিশ যদি ওই সময় ওর কারণে ওর উপর একটা অ্যাকশন নিতে পারতো। পোশাক পরা পুলিশের উপর আপনি হিন্দি সিনেমা দেখেন না রে ভাই, পোশাক পরা পুলিশের উপর আপনি তো হাত তুলতে পারেন না। তো এখন সে যদি অ্যাকশন সঙ্গে সঙ্গে নিত, ও কেন ওইরকম আরও 2000 লোক এই লাথি মারার কথা ভাবতো না। যখন দেখলো যে ওই পুলিশ কিছুই বললো না, বরঞ্চ ওই মেয়েটাই ওখানে থাকলো, তখন আরও অনেকে লাথি মারার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে যে আমিও লাথি মারবো। বিষয়টা হলো আপনি কি এক্সাম্পল ক্রিয়েট করতেছেন। আপনাকে আমি একটা কটু কথা বললাম, বলার পর যদি আপনি কিছু বললেন, প্রতিবাদ করলেন না, অফিসের সবাই আমাকে বাহবা দিল, তাহলে আরেকজন দেখে কি বলবে? তাহলে কটু কথা বলা যায় একে। কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, অথবা অফিসের সবাই যদি আমাকে প্রতিবাদ করে যে না আপনি এই কটু কথাটা বলতে পারেন না, এই জন্য আমার যদি একটা শাস্তি হয়, তো আমি আমার পরে যে 14,000 লোক এখানে আসবে, তারা কেউ সাহস পাবে না। তাহলে অপরাধের শাস্তির ব্যবস্থাটা কেমন রাখা হয়েছে বলেন? অপরাধের জন্য যে একটা শাস্তি হয়, কেন হয়? অপরাধীকে কেবল শারীরিকভাবে কিছুটা মানে আপনার কষ্ট দেওয়ার জন্য হয় নাকি? তা হয় না, কিন্তু ওইটা হয় একটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য হয়। যখন আপনি একটা কাজের জন্য একজনকে শাস্তি দেন, ওইটা অন্য সবাই দেখে তারা মনে করে এই কাজটা করলে এই শাস্তিটা পেতে হবে। আর যদি দেখে যে আপনি কোনো শাস্তিই দিচ্ছেন না, তো সবাই এটা করবে। পূর্বে তো আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি, অন্যায় করার পর তাদেরকে যখন জেলে ভরা হয়েছে, তাদেরকে ছাড়িয়ে আনতে বিভিন্ন রকম আন্দোলন করা হয়েছে, থানার সামনে ভাঙচুর করা হয়েছে। তার মানে আপনি কি কোনোভাবে বলছেন বা কোনোভাবে মিন করছেন কিনা যে তাদেরকে এই শাস্তিগুলো দেয়া হয়নি বলে এখনো এই ঘটনাগুলো ঘটছে? কোনোভাবে মিন করছি না, সরাসরি মিন করছি। ভাবটাপ কি? স্টেট বলছি যে এগুলো ইন্টেনশনালি এনকারেজ করা হয়েছে, ইন্টেনশনালি বলা হয়েছে। এই সরকার, এই যে ডক্টর ইউনূসের সরকার, উনি পুলিশের মনোবল ফিরিয়ে আনার চেষ্টাই করেন নাই, একবারের জন্য করেন নাই। বাট বিপরীত দিকে প্রতিবার ওনারা বিভিন্ন কর্মকাণ্ড করেছেন যাতে নাকি পুলিশের মনোবল আরও ভেঙে যায়। এর বিপরীতে উনি মব কালচারটাকে এনকারেজ করেছেন, মব কালচারটাকে বিপরীত দিকে উঠিয়ে এনেছেন, এবং উনি মবের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়েছেন। কাজে উনি সিস্টেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। দেশ তো একটা সিস্টেম সব দেশে থাকে, সেই সিস্টেম ভালো হোক আর খারাপ হোক, সব সিস্টেম ভালো না। সিঙ্গাপুরে আপনি যান, ওটা তো একটা পুলিশ কান্ট্রি বলে ওটাকে। আপনি চুইংগাম খেলে চুইংগামটা মাটিতে ফেলতে পারবেন না, আপনি জেল হয়ে যাবে। তো এখন ওখানে তো এক ধরনের শাসন, কিন্তু ওখানে সিস্টেম যেটা আছে, সেই সিস্টেম যখন তারা করে, সেই সিস্টেম আপনি আনহ্যাপি হতে পারেন, কিন্তু আপনি সিস্টেমটাকে ইগনোর করতে পারবেন না, অমান্য করতে পারবেন না। এটাই হলো নিয়ম। তো আমাদের এখানে উনি সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছেন। উনি নিজে বলেছেন, মবটা কীভাবে হলো, উনি প্রথম দিকে বলেছেন যে হাসিনার লোকজন সচিবালয়ে আসে বলে তোমরা আমাকে বলো। তারা কি গ্রামে নাই? তারা কি প্রত্যেকটা গ্রামে নাই? তোমরা সেখানে ব্যবস্থা নিতে পারো না? এটা বলার পরের থেকে তো মব শুরু হয়েছে, গ্রামে গ্রামে যে বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা উনি ইনিশিয়েট করেছেন, উনি এই লোক। এবং তার প্রেস সেক্রেটারি বলছেন যে মব বলতে কিছু নেই। তো বলবেই তো, কারণ মবটা সে নিজে করছে, সে কি মব স্বীকার করবে? যে লোক প্রতিদিন সকাল বিকাল মদ খায়, সে কি মানে মদের অপকারিতা স্বীকার করবে? মব তো ক্রিয়েটেড বাই ডক্টর ইউনূস। উনি ওদেরকে উৎসাহ দিয়ে, উনি ওদেরকে লেলিয়ে দিয়েছেন। আপনি দেখেন ওই ভিডিও আপনি পাবেন, আমার কাছে আছে ওই ভিডিও। উনি নিজে বলতেছেন যে হাসিনা লোককে এখানে সচিবালয় আছে, আমার এখানে আছে, গ্রামে গ্রামে নাই। তার মানে কি গ্রামে গ্রামে তুমি যাও, যাদেরকে ধরে মারো। আর তার প্রেস সেক্রেটারি বলতেছে আমি এটাকে মব বলি না, আমি এটাকে প্রেশার গ্রুপ বলি। আপনার কি চান? আবার ওদিকে জাহাঙ্গীর আলম চৌধুরী বলতেছেন যে আওয়ামী লীগ লোকজন যাদের নাকি জামিন না পায় সেই ব্যবস্থা করবো। আরে জামিন পাওয়া না পাওয়া তো বিচার ব্যবস্থার ব্যাপার। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে ব্যবস্থা করবেন, কীভাবে? তো এগুলি সব মিলিয়ে ওনারাই ক্রিয়েট করেছেন যে একটা এনার্কি, একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। তারপরে আপনি আশা করতেছেন
যে পুলিশ তার মনোবলে বলিয়ান হয়ে যাবে। এটা হয় না কি রে ভাই? জি, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি এবার যেতে চাই জনাব মোশাররফ ঠাকুরের কাছে। আপনাকে একটি তথ্য দিই যে জামায়াতে ইসলামীর নেতারা কিন্তু ভারত বিরোধী অবস্থান নিয়ে রাজনৈতিক বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন শুরু থেকেই, এবং তারা প্রায়শই ভারতের যে আগ্রাসন সেটি নিয়ে অভিযোগ তুলছেন। এখন তারা যে ভারত নিয়ে আগ্রাসন প্রকাশ করছেন, ভারত নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন, আবার সেই ভারতীয় ছবি দিয়েই তারা ইশতেহারের বিভিন্ন ছবি ছাপিয়েছেন। তাহলে এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে শফিকুর রহমান ডাক্তার উনি বলেন যে ভারতের সাথে আমরা উষ্ণ এবং বর্ণাঢ্য সম্পর্ক চাই, আর ওনার আশপাশে তার যারা আছে ডাকসু, তারপর ছাত্র শিবির, ওরা বলে দিল্লি না ঢাকা। তো এমনকি তারা যাদের সাথে জোট করেছেন তারাও কিন্তু একই কথা বলেন। তো দিল্লি না ঢাকা, তো যারা জোট করেছে বলে দিল্লি না ঢাকা। তো শফিকুর রহমান তো বলেন যে দিল্লির সাথে উষ্ণ সম্পর্ক চাই, বর্ণাঢ্য সম্পর্ক চাই। তো এটা তো এক ধরনের মুনাফেকি, একবারেই মুনাফেকি, নিম্নমানের যে মুনাফেকি, একবারেই নিম্নমানের মুনাফেকি, যে এরা মনে করে যে মানুষ বুঝে না। এগুলি মানুষ বুঝে। আমার মনে হয় আমি গতকালকে ইয়াতে গেলাম, বরিশালের কোনো একটা ইয়াতে গেলাম, এবং সেইখানে একটা পঞ্চপল্লী নাম হচ্ছে আগলঝাড়া। তো সেইখানে পঞ্চপল্লী পুরোটাই হচ্ছে খ্রিস্টান এবং হিন্দু অধ্যুষিত এলাকা। তো ওরা তো আমার কাছে, আমি ওদের সাথে একটা আলোচনার মতো আর কি কনভারসেশনাল বক্তৃতা করলাম। তো ওইখানে তারা তো বলছে যে ইয়াস, এরা এই জিনিসগুলো বুঝে, দিল্লি না ঢাকা বা কি, এই যে মুনাফিকিটা এটা বুঝে, এবং এদের উপর কিভাবে নির্যাতনটা হয়েছে, কারা করেছে, এবং সেইটাও তারা খুব স্পষ্ট করে জানে। এবং ওইখানে যে দানিশ শীষের ক্যান্ডিডেট আছে তাকে তাদের নিজের প্রয়োজনে তারা দলের ব্যানারে না, এলাকার ব্যানারে একটা তাকে ডাকে, এবং সেইখানে একটা আলোচনা হয়। তো আমি বলছি যে এইটা বাংলাদেশে এই যে নিম্নমানের যে মুনাফিকি, নিম্নমানের যে দ্বিচারিতা, এগুলো বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে। এবং আপনি আপনার পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে, আপনার কী বল নাইবার, আপনি তাকে তো সরানোর কোনো ব্যবস্থা নাই, ভৌগোলিকভাবে সরানোর কোনো ব্যবস্থা নাই, ঐতিহাসিকভাবে সরানোর কোনো ব্যবস্থা নাই, অর্থনৈতিকভাবে তাকে সরানোর কোনো ব্যবস্থা নাই। তো তার সাথে আপনি একটা যুক্তিসঙ্গত সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক রাখবেন, এটা হতে পারে। কিন্তু এটা এই না যে দিল্লি না ঢাকা। আরে তো বলো পিন্ডি না ঢাকা, এটাও বলো, মক্কা না ঢাকা, এটাও বলো। তো তুমি তো পিন্ডি আর মক্কার জোটে যে কি বলে পাকিস্তান এবং সৌদি আরবের যুদ্ধ জোটে যোগ দিতে চাচ্ছ কেন? কি কারণে? পাকিস্তান এবং ভারত তারা পরস্পর ঘোষিত বৈরী রাষ্ট্র, মানে পরস্পর ঘোষিত শত্রু রাষ্ট্র। আমি পাকিস্তানের শত্রুতা আমি কিনে আনবো কেন? পাকিস্তানের শত্রুতা, পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা আছে, আমি পাকিস্তানের সাথে যুদ্ধ জোট করে আমি পাকিস্তানের শত্রুতা আমি কিনবো কেন? আমার যখন বাংলাদেশ শিশু রাষ্ট্র ছিল 77-78, যখন একের পর এক অভ্যুত্থানের পরে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব আছে কিনা এটা জানান দেওয়া দরকার ছিল, তখনও তো আমি কারোর সাথে যুদ্ধ জুটে যাইনি। তো এখন যাব কেন? ডক্টর ইউনূস বলেন যে পে কমিশনের সময় বলেন এই যে পরের সরকার করবে, তো আপনি বন্দর বেচে দেওয়ার সময় তো পরের সরকার করবে বলেন নাই? বন্দর বেচে দিলেন যে 3 তারিখ থেকে 17 তারিখ নভেম্বরের, 3 তারিখ থেকে 17 তারিখের মধ্যে মাত্র 13 দিনের ব্যবধানে আপনি বন্দর বিক্রি করে দিলেন। আপনি তো তখন বলেন নাই যে পরবর্তী সরকার করবে, কারণে কিন্তু কর্মীরা আন্দোলনও করছেন না, পরবর্তী সরকার করবে তো বলেন নাই। আপনি একটার পর একটা বন্দর আপনি ইজারা দিয়ে দিলেন, 30 বছর গ্রেস পিরিয়ড, আরও পারলে 15 বছর, 45 বছরের জন্য আপনি বন্দর বিক্রি করে দিচ্ছেন। তো এই জন্য আমি আপনি বলছি যে ডক্টর ইউনূসের বণিক বার্তা একটা নিউজ করেছে যে টু ইকোনমিক হিটম্যান। এই যে এই হিটম্যানের অর্থ হচ্ছে, বাংলায় অর্থটা হচ্ছে ঘাতক।
ডক্টর ইউনূসের দুইজন অর্থনৈতিক ঘাতক, একটার নাম হলো আশিক চৌধুরী আর একটার নাম হচ্ছে লুৎফি সিদ্দিকী। এই দুইজন যে কি করছে গত 12 মাসে আর 16 মাসে, মানে সেপ্টেম্বর 2024 থেকে এই পর্যন্ত কি করছে, বাংলাদেশকে একেবারে সারা পৃথিবীর বাজারে নিলাম করে বেড়াইছে যে এইটা কে কিনবা কে কিনবা কে কিনবা, এই জিনিস আছে আমার কাছে, কে কিনবা কে কিনবা, বন্দর আছে কে পরবর্তীতে আমরা কিনবা। শুনেছি যে বাংলাদেশের পরতে পরতে জালিয়াতি। আপনার কাছে আবারও এই দুইটাকে আমি আপনাকে বলছি যে একটা মিনিট, এই দুইটাকে ডক্টর ইউনূসের এই দুইটা লুৎফি সিদ্দিকী এবং আশিক চৌধুরী কোনোভাবেই যেন ইলেকশনের আগে বর্ডার ক্রস না করতে পারে, কোনো বিমানবন্দর ক্রস না করতে পারে। আমি বলছি এখনই যারা বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশ আছে, দেশপ্রেমিক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, এই দুইটাকে যেন আগেই এদেরকে পাসপোর্ট লক করা হয় এবং এদের এনআইডি লক করে দেওয়া হয়। এবং এই দুইটা যে আস্থা বাংলাদেশের অর্থনীতিকে হত্যা করেছে, খুন করেছে, এর জন্য বিচার হওয়ার জন্য আমি মনে করি যে একটা ব্যবস্থা এখন থেকে নেওয়া উচিত। জি, আপনার কাছে আবারও আসবো। আমি এবার জনাব মাসুদ কামালের কাছে ফিরতে চাই। আপনার কাছে প্রশ্ন, কিছুদিন আগে নির্বাচন তো আমাদের খুবই সন্নিকটে, তবে নির্বাচনকে সামনে রেখেই কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচনের দিন এবং আগে যে কোনো সহিংসতা হলে এর জন্য আওয়ামী লীগ দায়ী হবে। এটিকে আপনি কিভাবে দেখছেন? সেটি আসলে নির্বাচন সামনে, এখন আগে থেকে আওয়ামী লীগকে দায়ী করে দিলাম, সেটি কোনোভাবে নিজেকে বাঁচানোর মতো কোনো পথ খোলা রাখা হলো কিনা? যদি জানাই থাকে যে হ্যাঁ কোনো সহিংসতার ঘটনা ঘটবে, এর জন্য আওয়ামী লীগ দায়ী, তাহলে কেন এখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিরাপত্তার জন্য? এটা হলো জানেন কি, এটা টোটালি একটা হাস্যকর অজুহাত। কে নির্বাচনের মধ্যে কে গন্ডগোল করবে কে করবে না, আপনি না জেনেই একটা পক্ষকে যদি দায়ী করে ফেলান, এবং আপনি যাদেরকে দায়ী করতেছেন তারা এই দেশে এখন তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই, তারা প্রকাশ্যে ঘুরতে পর্যন্ত পারে না, সে কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কি না এটাও দেখা হয় না, সে আওয়ামী লীগ একদা করতো, অতএব তাকে নিয়ে আপনি জেলে ঢুকাই দিচ্ছেন। তো এরকম অবস্থায় যে দলটি মুক্তি পান না, যে দলটা এরকম অবস্থায় আছে, তো তাকে আপনি দায়ী করার চেষ্টা করতেছেন আগে ভাগেই। কেন? এছাড়া কি আর কেউ হাতে অস্ত্র নেয় না? নির্বাচনের আপনি গত 24 অগাস্টে যে অস্ত্রগুলি লুটপাট হয়েছে, এগুলো কি আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে? তারা তো আওয়ামী লীগের লোকজন তো মানে অস্ত্র লুটপাট করে থানা লুট করার কোনো প্রশ্ন উঠে না, কারণ তখনকার বাস্তবতাকে এটাকে বলে না। তো তাহলে তাদেরকে ধরতে পারেন না, তাদেরকে ধরার নামে অস্ত্র উদ্ধার না করতে পারেন না, না করে আপনি আওয়ামী লীগের লোকজনকে ধরে নিয়ে আসেন, ডেভিল হ্যান্ড করতেছেন আপনারা। ভাই, এরকম অথর্ব, অযোগ্য এবং প্রতিহিংসা পরায়ণ সরকার আমি এর আগে জীবনে দেখি নাই। একটা নির্দলীয় সরকার আসছে যাদের দায়িত্ব হলো দেশকে একটা সংস্কার করা অথবা দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া, তারা এসেই শুরু করছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা মাঠে নামছে। বিচার করবেন, বিচার কি অল্প কয়েকদিনে বিচার হবে? আপনি এটাকে রেগুলার গভর্নমেন্টের হাতে ছেড়ে দেন, তা না। রেগুলার গভর্নমেন্ট কি করবে তাও তারা বলে দিচ্ছে, রেগুলার গভর্নমেন্ট কারে কত বেতন দেবে তাও তারা বলে দিচ্ছে। তারা আসছে 1.5 বছরের জন্য, তারা পোর্ট ভাড়া দিচ্ছে 30 বছরের জন্য, 45 বছর, এটা কিছু হইলো? বছরের জন্য রিনিউয়াল করা যাবে, এটা কিছু হইলো? ভাই বলেন, আপনি এটা কিছু করতে পারেন? আপনি যদি পারতেন, আপনার যদি হেডম থাকতো, তাহলে পে কমিশন আপনি বাস্তবায়ন করে দেখাইতেন। আপনি পে কমিশন বাস্তবায়ন করতে পারবেন না। ব্যাপারটা কেমন? যেমন ধরেন একটা বাসায় কিছু লোককে আপনি রাখছেন যে ভাই দেখেন বাসার লোকজন বাইরে আছে, বিদেশ থেকে আসবে, তুমি আপাতত কেয়ারটেকার হিসেবে থাকে না বাড়িতে, কেয়ারটেকার 1-1.5 মাস থাকো। এই 1-1.5 মাসে এসে নিয়ে বাসার কাজের লোকদের সবার বেতন আপনি ডাবল করে দিলেন। তো এই বেতনটা দিবে কে? তুমি দেবার কে? আইসা নিয়ে আপনি বাসার আসবাবপত্র সব চেঞ্জ করে ফেলাইলেন। তুমি আসছো, তুমি হলো কেয়ারটেকারে ভাই, 2 দিন পরে তুমি যাবাগা। যারা আসবে তারা বুঝবে তাদের কী ধরনের আসবাবপত্র লাগবে, যারা থাকবে স্থায়ীভাবে তারা বাড়ির ডিজাইন করবে। তুমি বাড়ির ডিজাইনও চেঞ্জ করে দিচ্ছ, বলতেছে আমি কেয়ারটেকার, আমি জানি তোমার কীভাবে থাকা উচিত, সেই ঠিকঠাক করে দিল। শেষ সময় এসে এত সব চুক্তি, এত সব সিদ্ধান্ত, এগুলো কি আসলে জনগণকে খুশি করবার জন্য নাকি নতুন সরকারকে কোনো নতুন ফাঁদে ফেলবার জন্য? দুইটা কারণে না। আপনার প্রথম কারণটা জনগণকে খুশি করার জন্য না, তাদের মূল কাজ সরকারকে খুশি করবার জন্য না। মূল কাজ হলো এখান থেকে বাংলাদেশে যে কোনো চুক্তি হইলে পরে এখানে একটা কমিশন নামে একটা শব্দ আছে। আচ্ছা, ওই কমিশন লাভের জন্য 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো
পরবর্তীতে যে সরকার আসবে তারা যেন বিপাকে পড়ে যায়, এই জন্য। মানে এদের নিয়তটাই খারাপ, এরা তো কাজ করতে পারেই না, এত অকর্মণ্য অপদার্থ, এটা তো একদিক দিয়ে আসেই, আবার নিয়তটাও খারাপ। মানে আমি তো কাজ পারি না, আমি কাজ করতেও দেবো না, এমন এমন প্যাচ লাগিয়ে যাব যে আসবে সে বুঝবে যে কত জটিল এই প্যাচ খোলা। ওই প্যাচ খুলতে খুলতে যাবো 2 বছর। তারা কাজ করতে পারেন না বা তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, এই কথাগুলো তো তারা বলেন না জনসম্মুখে এসে। আমরা কিন্তু দেখেছি যে একজন ছাত্র উপদেষ্টা, তিনি উপদেষ্টা থাকা অবস্থায় কিছু বলেননি, উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার পর বলেছেন যে তাকে কাজ করতে দেওয়া হয়নি। তো তাহলে তো তখন বললো না কেন? আপনি কি মনে করেন তাকে বাধা দেওয়া হয়েছে? তো এখন তার মুখের মধ্যে কি মানে কোনো টুপলা ঢুকাইতেছিল নাকি কেউ? তখন বললো না কেন সে? তখন সে প্রেস কনফারেন্সকে বলতো যে এই লোকগুলো আমাকে কাজ করতে দিচ্ছে না, তখন বললো না কেন? এখন এসে সে পিস সাচ্ছে না। যে আপনাকে আরেকটি তথ্য দেই, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চকে মাঠে নামিয়েছে পতিত আওয়ামী লীগ, একথা বলেছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনি কি তার সাথে একমত কিনা? দূর, এর কথা, এই লোকের নিয়ে আলোচনা করাই ঠিক না। এরা আমি আগে প্রথম দিকে মনে করতাম যে বোধহয় মোটামুটি মেধাবী টাইপের লোক হবে একজন, মানে এর মতো মানে মূর্খ লোক আমি জীবনে খুব কম দেখছি। না, এখানে ইনকিলাব আওয়ামী লীগ মঞ্চ এবং আওয়ামী লীগ তো দুই মেরুর জিনিস। আওয়ামী লীগ কোথেকে নামাবে? ইনকিলাব মঞ্চকে আওয়ামী লীগ নামাইছে, এটা শফিক বলে? ইনকিলাব মঞ্চের সঙ্গে আওয়ামী লীগের কি সম্পর্ক আছে বলেন তো আপনি? এ কি কয় এগুলি? মাথা আওলা হয়ে গেছে নাকি? কি বলে ইনকিলাব মঞ্চের সঙ্গে আওয়ামী লীগ আছে বললে তো, এটা শুনলে তো হাত দিয়ে আরেকবার মরবো। আমার শেষ পর্যন্ত হাদিকে কি প্রতিদিন একবার করে মারা হচ্ছে না? তার হত্যার বিচার চাইতে গিয়ে এই যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, এবং তাকে ক্যাশ করে যে বিভিন্ন দল আসলে বিভিন্ন সুবিধা নিতে চাচ্ছে বা মানুষের যে ইমোশন বা মানুষের যে আবেগ সেটি নিজেদের করার চেষ্টা করছে, তাকে কি ক্যাশ করা হচ্ছে না বলে আপনি মনে করেন? ক্যাশ করা না করা বাদ দেন, এখানে আওয়ামী লীগের কথা আসলে কিভাবে এটা বলেন না, মানে বুঝেন না এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা আসে কিভাবে? ও যে কথাটা বলছে, ওনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি প্রমাণ দেন না, আপনাকে প্রমাণ দেন। প্রমাণ ছাড়া এটা ভিত্তিহীন। মানে উনি কি কোনো প্রমাণ দিছে এর সঙ্গে? না, প্রমাণ দেন। প্রমাণ ছাড়া তার কথা তো পাগলের প্রলাপ, এটা কই লাভ আছে কোনো? কই ইনকিলাব মঞ্চ? ইনকিলাব মঞ্চ জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য, এখন ইনকিলাব মঞ্চের নামাইছে আওয়ামী লীগ, এটা কেউ মানবে? এইটা বলার মাধ্যমে ইনকিলাব মঞ্চের সঙ্গে এখন যারা আছে এবং আগে যারা ছিল, এদের প্রত্যেককেই শফিকুল আলম সাহেব অপমান করছে। এই জিনিসটা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা আছে তাদের বোঝা উচিত যে এই লোক আসলে কার পারপাস সার্ভ করতেছে। জি, আবারও আপনার কাছে ফিরবো। আমি জনাব মোশাররফ ঠাকুরের কাছে ফিরতে চাই। আপনার কাছে আগে কিছু তথ্য দেই। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের শত শত নেতা কর্মী এবং সমর্থককে সন্দেহভাজন হত্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে, এবং প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিংবা মানবাধিকার সংস্কারে ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আপনি কি এটার সাথে একমত কিনা? না, প্রথম কথা হচ্ছে যে বিচারটা আপনি ভালো বিচার করলে হবে না, বিচারটার সম্বন্ধে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, বিচারটা যে ভালো হয়েছে এটা প্রদর্শিত হইতে হবে। শেখ হাসিনার যে বিচারটা হলো, রাষ্ট্রপক্ষ মানে শেখ হাসিনারকে যে ডিফেন্স করার জন্য যে লয়ার দেওয়া হলো আমির হোসেন, উনি ফেল করে হাসতেছেন আর বলতেছেন একবারে কি উদ্ভট, যে এরা কি ওই একটু অভিনয়ও করা উচিত যে আমার আসামির ফাঁসি হয়েছে, আমি একটু অখুশি করে হাসতেছে। তো এটা কিভাবে এই যে বিচারের যে বিশ্বাসযোগ্যতা, এটা তো নষ্ট করলো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি আপনাকে বলি যে গত 2024 নভেম্বর থেকে আমি বলছি যে কোনো রাজনৈতিক দর্শন চর্চা, কোনো রাজনৈতিক দর্শনে বিলিভ করা, বিশ্বাস করা, এটা কোনো ফৌজদারি অপরাধ হতে পারে না। আওয়ামী লীগের যে লোকগুলি ফৌজদারি অপরাধ করেছে, মানে গুম, খুন, সরাসরি খুন বা নির্যাতন জড়িত ছিল, এই কয়জন ছাড়া বাকি সব মানুষকে এই মামলার থেকে অব্যাহতি দেওয়া উচিত, মামলাতে বাদ দেওয়া উচিত। এটা আমি শুরু থেকে বলছি, 2024 নভেম্বর থেকে বলছি। কারণ আপনি ঠিক আছে, একটা মার্ডার হয়েছে, মার্ডার করছে কে? পুলিশের গুলিতে মরছে লোকটা। পুলিশকে ওই পুলিশের ওসি আসামি না,
ওই থানার ওসি আসামি না, ওই থানার কেউ আসামি না। ওই খুনে উস্কানিদাতা হচ্ছে, পুলিশকে উস্কানিদাতা হচ্ছে 300 জন। পুলিশকে উজ্জীবিত করছে গুলি করতে, এই প্রভাবিত করছে এই হচ্ছে 300 জন। তো এই যে মামলাটা হইল, তো এসপি আসামি না কেন, এসপি আসামি না কেন, ওসি আসামি না কেন, সার্কেল এডিশনাল এসপি আসামি না কেন? তো আমার কথা হচ্ছে যে এই উদ্ভট মামলাগুলি যে হইল, এটার জন্য দায়ী হচ্ছে প্রথমত হচ্ছে যে এসপির টেবিলে বসে কিন্তু এই মামলাগুলি রফাদফা হয়েছে, সবগুলি মামলা এরকম 300 জন 400 জনের মামলা। এসপি হলো চিফ প্রসিকিউটর একটা জেলায়। তো এই এসপি সাহেবরা এই মামলাগুলি এইভাবে নিয়েছেন যে পুরো মামলাটাই যেন নষ্ট হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে আমার একটু ঝামেলা আছে বাড়ির পাশের জায়গা নিয়ে। আমি গিয়ে বললাম যে মাসুদ ভাইয়ের নামটা তুই 10,000 টাকা রাখ, মাসুদ ভাইয়ের নামটা একটু আস্তে করে দিয়ে দে। তো মাসুদ ভাই দৌড়ের পর 2 বছর থাকলো, আমি আরাম পাইলাম। তো এইটা এইরকম হয়েছে। তো এই জন্য আমার বক্তব্যটা হচ্ছে যে অন্তত 3, 4, 5 যারা অস্ত্র হাতে আওয়ামী লীগের পক্ষ সমর্থন করছে বা পুলিশের সাথে থানার পর্যায়ে মিছিল করছে, এইরকম লোকের সংখ্যা হাইয়েস্ট 20 থেকে 50 জন, হাইয়েস্ট 50 জন। এই 50 জনকে আসামি করে বাকি যা আছে সবাইকে এই মামলার থেকে বাদ দেওয়া উচিত এবং সুস্থ স্বাভাবিক জীবন গ্রামাঞ্চলে, জেলা শহরে এগুলোতে ফিরাই আনা উচিত। আর না হলে ভাই কালকে এই 12 তারিখ ইলেকশন হলো, ইলেকশনের পরে আপনি কি বাংলাদেশ চালাইতে চান না? আমি তো ডক্টর ইউনূসের মতো দেশ চালানোর পক্ষে নাই, আমি বাহারুলের মতো ইতরামি করার পক্ষে নাই। সে গিয়ে বলে পাবলিকলি স্টেটমেন্ট করে পুলিশ এই করছে। আরে পুলিশের যে কনস্টেবলরা করছে, এটা পুলিশের কনস্টেবল তুই বাইর কর, ইয়ে কর যে একে অর্ডারটা কোথার থেকে গেছে, যেখান থেকে অর্ডার উচ্চারিত হয়েছে তাকে ধর আগে, ওটা তো ধরিস না। যে পুলিশকে মেলাইন করিস, পুলিশকে সংগঠন হিসেবে মেলাইন করে দিলে তো রাষ্ট্রই চলবে না। আমি তো বলতেছি যে পুরো বাহারুল এদের নেতৃত্বে ডক্টর ইউনূস একটা বাংলাদেশকে একটা বিপদাপন্ন রাষ্ট্র, বিপদ সংকুল রাষ্ট্রে পরিণত করার জন্য পুরো পুলিশকে তারা মেলাইন করে দিয়েছেন। এবং আমি আপনি বলি যে এই অবস্থার কারণে কি হবে, পুলিশের যারা এই ছিল, যারা একটু কুকর্মে জড়িত ছিল, এদের কারো বিচার করা যাবে না, তো কারো বিচার করা যাবে না। পুরো পুলিশের যা আছে সবাইকে দিয়ে দিতে হবে, খালাস দিয়ে দিতে হবে, একবারে সাধারণ ক্ষমা ডিক্লেয়ার করে বলতে হবে যে সবাই মাপ। হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, এই কয়জন হলো দায়ী, আর বাকি সব এমনটি হলে কি দেশে আবার কোন আন্দোলনের সৃষ্টি হবে না বলে মনে করেন? হোক, মোকাবেলা করব, তখনও তো পরিস্থিতি খারাপ, মোকাবেলা করব, আমি তো মোকাবেলা করব। আমি রাষ্ট্র তো চিরস্থায়ী, আমি ক্ষমতা চিরস্থায়ী করতে চাই না, আমি ক্ষমতায় তো চিরস্থায়ী থাকতে চাই না। আপনি মনে করুন যে হাসিনা যদি 14 সালে এই একটা জেনুইন নির্বাচন দিত, না হয় হেরে যেত, 18 সালে আবার ফেরত আসতো, 24 সালে না হয় আবার আসতো না। সে ছিল 5 বছর বেশি ক্ষমতায়, 5 বছর বেশি ক্ষমতায় থাকতে গিয়া সে আওয়ামী লীগকে 50 বছর পিছাই দিছে। তো বিএনপি এই ভুল করবে না তো, আমি আপনার বলছি। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জনগণের নিরাপত্তার প্রয়োজনে কাউকে পিটাইতে হইলে তো পিটাবো। আমার তো দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। দুষ্টের দমন করার ক্ষেত্রে তো আমি তো হাত গুটাই বসে থাকবো না। আমি আমার উত্তর পেয়েছি। এবার আমি জনাব মাসুদ কামালের কাছে আবারও ফিরতে চাই। রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর প্রধান যে নেতা থাকেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, হ্যাঁ। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে কোন যোগ্যতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, অনেকেই প্রশ্ন করছেন। একই প্রশ্ন আমি আপনার কাছেও করতে চাই। এটা যোগ্যতাটা হলো যে ডক্টর ইউনূসের যোগ্যতা। ডক্টর ইউনূস মনে করেন ভালোবাসেন যে উনি হলেন গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কিছু একটা হবেন এবং ওনারাই এনসিপি হলো বাংলাদেশের 3য় বৃহত্তম দল, ডক্টর ইউনূস মনে করেন। এবং সেভাবে উনি এই দলটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছেন। উনি নিজেই বলেছেন এই ছাত্ররা একসময় ভালো করবে, এই ছাত্রদের মধ্যে থেকে এমনকি শিক্ষামন্ত্রী হতে পারেন বলেছেন। উনি এর আগেও বলেছেন, লন্ডনের আপনার ফিনান্সিয়াল টাইমস পডকাস্টে উনি বলেছেন যে উনি এই দলটাকে, ছাত্রদেরকে দল গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। কাজেই
প্রকারান্তরে এটা ওনারই দল। এখন সেই দলকে উনি যখন বিদেশ যান তখন এই দলের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যান, জানতো মানে বিএনপিকে নেন, জামাতকে নেন এবং এনসিপিকে নেন, নিয়ে উনি যান। ওনার যখন মন খারাপ হয়, উনি পদত্যাগ করতে চান, তখন এনসিপি নাহিদ ইসলামকে ডেকে বলেন যে আমি পদত্যাগ করতে চাই। নাহিদ ইসলাম বাইরে এসে বলে যে হ্যাঁ উনি পদত্যাগ করতে চান। তো এগুলো তো হয়েছে। কাজে যোগ্যতা তো অনেকগুলি প্রমাণ উনি দিয়েছেন। কী যোগ্যতা ওনারা দিয়েছেন? যোগ্যতা এটা মানতে হবে আপনাকে। যে দল 1% ভোট পাবে কিনা সন্দেহ, পুরা ভোটের 1% ভোট যদি কিন্তু এনসিপি বিভিন্ন পায় তারপরে জরিপে তো আবার দেখা যাচ্ছে যে তারা অনেক ভোট পাবে। কে ভোট দেখাতে যাচ্ছে? বিভিন্ন জরিপে দেখাচ্ছে। জরিপ তবে দেখাচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে। একটা জরিপ দেখলাম, যেখানে দেখলাম যে তারেক রহমান হারবে ইয়ের কাছে, যে কি বলে খালেদুজ্জামান নাকি একজন ডাক্তার, যার নাকি ডাক্তারি সার্টিফিকেটও নাই ভালো মতে, মানে ইয়েরা তো বলে না এটা বিএমডিসি, তাকে তো ওই জরিপে দেখলাম সে হারবে, মানে তারেক রহমান ভোট পাবে 17%। উনি কিন্তু, আপনি যার কথা বলছিলেন, তিনি কিন্তু সম্প্রতি ক্যান্টনমেন্টে গানম্যান নিয়েও ঢুকতে চেয়েছিলেন, আপনাকে একটু জানিয়ে রাখি। উনি তো বিখ্যাত লোক, তো ওনার কাছে তো তারেক রহমান হারবে, এটা জরিপ আছে। শুনেন, জরিপ হলো আপনার রাশিফলের মতো। রাশিফল বুঝেন, দেখবেন পত্রিকা, প্রত্যেকটা পত্রিকা থাকে আজকের দিনটি কেমন যাবে। এখন লেখা আছে আজকের দিনটা আপনার যাত্রা শুভ। এখন যাত্রা শুভ মনে করেন আপনার তুলা রাশি যাত্রা শুভ। দেখেন তো ওই দিন যাত্রা করতে যে কোনো তুলা রাশির লোক হোঁচট খাইছে কিনা, খাইছে। দেখেন ওইটা দেখে কি কেউ যাত্রা শুরু করে? আজকের দিনটা কি রোমান্স ভালো, সেখানে তো ওই দিন তার বলা থাকে, রাশির যে ফলাফল থাকে সেখানে তো বলাও থাকে যে পুরনো মানুষকে ফিরে পাবেন। তাহলে এই যে এই পুরনো মানুষকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা রাজনীতিতে? আমি বিষয়টা বলি আপনাকে, যে এইগুলি জানে যারা পড়ে, তারাও জানে এটা কোনো বেল নাই, এটা কোনো ভিত্তি নাই, সায়েন্টিফিক কোনো বেস নাই। কিন্তু তারপরেও তারা পড়ে না, পড়ে কেন বলেন? জানে কোনো কাজে লাগবে না, তারপরে পড়তে মজা লাগে। মূল ঘটনা কিন্তু এইটাই। তো এই জরিপগুলো, এগুলোর কোনো ভিত্তি নেই রে ভাই। কে জরিপ করতেছে তার উপর নির্ভর করে, কোন প্ল্যাটফর্ম জরিপ করতেছে তার উপর নির্ভর করে। ইদানিং আবার কিছু কিছু জরিপকারী প্রতিষ্ঠান আছে, এরা টাকার বিনিময়ে জরিপ করে দেয়। এই সবগুলো হলো যখন ছাপা হয় টাকার বিনিময়ে জরিপ করে আসলে কি বোঝানো হয়? যে মানুষের মন নিয়ে কোনোভাবে যদি কমও হয় তাহলে কি এটা বোঝানো হয় বা কোনোভাবে প্রভাবিত করা হয়? আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, যে মনে করেন আমাকে একটা পার্টি দিল যে তুমি আমার জরিপটা করে দেবা, এবং আমার পার্টি তোমাকে এত টাকা দিলাম, তুমি করে দেবা। ধরা যাক এটা ইসলামপন্থী কোনো একটা দল। তো আমি গেলাম, আমি 500 লোকের জরিপ করলাম। এখন 500 লোকের জরিপ আমি কোথায় করলাম? আমি 20টা মাদ্রাসায় গেলাম, আচ্ছা, জরিপ করলাম। তো ভাই আমি একটা কথা মিথ্যা বললাম না কিন্তু। তো এক একজন লোকের এক একটা পকেট থাকে, তো আমি ওই পকেটগুলিতে নক করলাম। ওখানে নারী পাইলাম, পুরুষ পাইলাম, বৃদ্ধ পাইলাম, ইয়াং পাইলাম, সমস্ত ক্যাটাগরির লোক আমি রাখলাম ওখানে। ফল কি আসবে? ফল যা আসে তাই আসবে। তো হিসাবটা এরকম যে আপনি আমাকে টাকা দেবেন, আপনার মতো করে আমি জরিপ বানাই দেবো। এরকম ধান্দাবাজ বহুত আছে। এই দেখবেন কয়দিন পরে এক একটা প্রতিষ্ঠান আসে, নাম দেয়, এগুলির নাম জীবনে কোনদিন শুনছেন? আমি তো তোর শুনি নাই। তারা বিশাল বিশাল জরিপ করতেছে, দেশের ভাগ্য কি হবে না হবে। জরিপ এরকম ভাই হয়। আমি অনেক জরিপ করি, আমার জরিপে দেখা যায় আমার এখানে আমার এই চ্যানেলে যে সমস্ত লোকরা আসে সাধারণত, যেমন আমি যেমন সবসময় যারা নাকি নিপীড়িত তাদের পক্ষে কথা বলি। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ একটু নিপীড়িত আছে, আওয়ামী লীগের সমস্ত লোক এসে আমার এখানে ভিড় করে। আর আমি যদি বলি যে আজকে যদি নির্বাচন হইতো, যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে কে পাস করতো? সবাই কবে যে আওয়ামী লীগ পাস করতো। বাট বাস্তবতা কি তাই? তো এগুলি তবে বলবেই, কে করে না করে, কোন প্ল্যাটফর্ম করে, তার উপর অনেক কিছু নির্ভর করে। তাহলে আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, যে অনেক মানুষ প্রশ্ন তুলছেন যে নাহিদ ইসলাম কোন উপায়ে ভাষণ দেবেন, তাহলে আপনি যেটি বলেছেন যে তিনি কোন যোগ্যতায় ভাষণ দেবেন, তিনি প্রধান উপদেষ্টার যোগ্যতায় ভাষণ দেবেন, সাহেবের কোটায় ভাষণ দিবেন। আচ্ছা, এরা কোটা বিরোধী আন্দোলনে উঠে আসছিল না? জি, ওই কোটা বিরোধী আন্দোলন উঠে আসার কারণে তারা জীবনের সর্বক্ষেত্রে এখন কোটার প্রয়োগ করতেছে। আচ্ছা, জি, আমি জনাব মোশাররফ ঠাকুরের কাছে প্রশ্ন রাখতে চাই। দেশের রাজনীতি টিকে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতা মোহাম্মদ আকবর হোসেন। তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জমে উঠছে না, তিনি বলেছেন। এখন তার মতো এরকম এই একই রকম কথা অনেকেই বলছেন, বিএনপির অনেক নেতারাই বলছেন। জানতে চাই তাদের এই সময়ে এসে এই উপলব্ধি কেন হচ্ছে? আমি আপনাকে বলি যে একটা হচ্ছে, আমি ধরুন ফুটবল খেলে আমি জয়ী হইলাম, তো আমি এতদিন জয়ী হইতে পারছিলাম না যে রেফারি নিজেই গোল দিয়ে দেয়, লাইসম্যান নিজেই গোল দিয়ে দেয়।
আমি বলছিলাম যে লাইসম্যান এবং রেফারি এটা নিরপেক্ষ করেন। আমার দাবি তো এটা ছিল। আমার দাবি, আমি ধরুন আর্জেন্টিনা বা ব্রাজিল, আমার প্রতিপক্ষকে সরাই দেওয়ার দাবি আমি করি নাই। আমি দাবি করছি যে মাঠটা শুধু নিরপেক্ষ রেখে একটা নির্বাচন দাও। দেখেন সিলেট বিএনপির আকবর হোসেন বলছেন যে, যেটা বলছেন সেটা হলো এইরকম, আমি আপনি বলতেছি যে মাসুদ ভাই তো আমাদের একটু সিনিয়র সমসাময়িক। তো 89 সালে আমরা ডাকসুতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ভার্সেস জাতীয়তাবাদী ছাত্রদল, ভোট হয়, ডিফারেন্স হয় 10,000, 7,000 আর 8,000। তো এখন সেই জায়গায় 1,000 ভোটের ডিফারেন্সে জিতে। তো 90-এ যখন ছাত্র সংগ্রাম পরিষদ দুইটা ভাগ হয়, 8 দল আর 5 দলে, মুশতাক স্বপন পরিষদ আর ওইদিকে আলম কামরুল পরিষদ, তো আমরা অনেক ভোটে জিতছি। তো ছাত্র লীগ, ছাত্র ইউনিয়ন এরা সবাই একসাথে ছিলেন। তো আমি আপনাকে বলছি যে বিএনপির কখনোই দাবি ছিল না যে আমার প্রতিপক্ষ যে আওয়ামী লীগ তাকে ভোটের মাঠ থেকে সরিয়ে দাও। তো এই জন্য আমি বলছি যে আমরা বলছি যে রাষ্ট্র নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজন করুন। ডক্টর ইউনূসের যে খেলাটা হলো যে উনি মনে করছেন, প্রথমেই উনার যে খেলাগুলি 2007 থেকে শুরু হচ্ছে, উনি একটা নাগরিক শক্তি পার্টি করলেন। নাগরিক শক্তি এটা দাঁড়ায় নাই, এরপর রণে ভঙ্গে দিলেন। এইবার দেখবেন উনি এই যে আপনার নাগরিক পার্টির এদের বাগসাস ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এইটার নাম হয়েছে এখন ছাত্র শক্তি। ওনাদের শ্রমিক সংগঠনের নাম বানিয়েছে শ্রমিক শক্তি, যুব শক্তি। মানে ডক্টর ইউনূসের চিন্তার প্রতিফলন পাইছেন তো। তো আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস পৃথিবীতে অনেক কারণে বিখ্যাত হইতে পারেন, কিন্তু রাজনৈতিক ধ্যান ধারণা এবং উনার যে প্রত্যাশা এটা ভুল। আমি আপনাকে বলি, এই যে ছেলেগুলি যেগুলোকে উনি দেখতেছেন, আমরা অন্য সংগঠন করতাম। আমি 79 সালে এসএসসি পাস করেছি, বাট আসম রব বক্তৃতা করবে জানলে, আমরা ইন্টারমিডিয়েট পড়ি তখন পুরান ঢাকার একটা কলেজে। তো সেইখান থেকে আমরা আসম রবের বক্তৃতা শুনতে আসতাম, বুঝছেন। আসম রব, আমরা কিন্তু জাসাদের উল্টা ইউনিভার্সিটিতে পড়ার সময় আসম রবের বক্তৃতা শুনতে আসছি, নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনতে আসছি, যারা আর কি বক্তৃতার আইকন আমরা শুনতাম। তো মাহমুদুর রহমান মান্নার বক্তৃতা শুনতে বর্তলায় গেছে। তো এই যে এইটা ছিল, আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের যেগুলো পছন্দ, এগুলোর গলাও নাই তলাও নাই। এগুলো যখন বলে যে ইনকিলাব ইনকিলাব, গলা ফাইডা যায় ওই ইয়েতে উঠবার আগেই, মানে সা সা রে গা মা পা ধা নি সা, ওই সাতে যাওয়ার আগেই গলা ফাইটা যায়। ইনকিলাব করা, ইনকিলাব ইনকিলাব, গলা ফাইটে যায়। দিল্লি না ঢাকা, ওইটা হাঁসের মতো উচ্চারণ হয়। তো আমরা যেগুলোকে বলছি যে ন্যাশনাল লিডার হওয়ার মতো যে গলা, ন্যাশনাল লিডার হওয়ার মতো যে গলা, এগুলোর গলাও নাই তলাও নাই, ফিগারও নাই, ইয়েও নাই, গলাও নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি, আরেকটা শব্দ আসে, বাংলাদেশে যদি মিরাক্কেল হয়, একবারে মিরাক্কেল কিছু হয়, তাও ওই যে খালিদুজ্জামান ও জামানত নিয়ে বেরোতে পারে কিনা দেখেন। তারেক রহমানের সাথে জিতে যাবে, জামানত নিয়ে বেরোতে পারে কিনা, এবং সে তার যে ন্যূনতম নাগরিক সেন্স নাই। ওইখানে সে বলছে যে আপনি ক্যান্টনমেন্টে আপনি যান, আমরা আপনার নিরাপত্তা এনশিওর করব, আপনি গানম্যান রেখে যেতে হবে। এবং সে আর্মিকে 3টা দিছে, 3টা বক্তব্য। শেষেরটা হচ্ছে আমরা আপনাদের মতো পাছাটা কুকুর হয়ে যাই নাই, 1। 2, এরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো এই 2টা, এবং তাইলে ও বের করুক যে কারা পায়ে ধরছে। এই লালুবাঞ্জুটা সেনাবাহিনীর কে, আমরা তো জানতে চাই। আমরা ট্যাক্স দিয়ে পালি সেনাবাহিনী, এই সেনাবাহিনীর কে গিয়া জামাতিদের পা ধরছে? এদের নাম প্রকাশ করুক, এদের নাম প্রকাশ করুক দেখি। এবং সেনাবাহিনীর কারা যে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, এটা বের করে বলুক, বলুক।
জি, আপনাকে ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আমি আপনাকে আগে কিছু তথ্য দিতে চাই। বর্তমান সরকারের সময় প্রায় 400 শিল্প কারখানা বন্ধ হয়েছে, যার বেশিরভাগই গার্মেন্টস। ফলে চাকরি হারিয়েছেন প্রায় 1.5 লাখ শ্রমিক, এবং প্রতি শ্রমিকের উপর নির্ভর করেন, যদি 3 জন নির্ভর করেন তাহলে সেই সংখ্যা হবে প্রায় 4.5 লাখ। আর যেই সরকারের আমলে, মূল প্রশ্নে যাই, যেই সরকারের আমলে কর্মসংস্থান তৈরি হবার কথা ছিল, তার আমলে এত বেকারের সংখ্যা কেন দিন দিন বাড়ছে, আপনি কি মনে করেন? প্রথমত বিষয় হলো, এই সরকারের আমলে কর্মসংস্থান তৈরি হবার কথা ছিল, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? এই বিভিন্ন তথ্যটা আপনার গণমাধ্যমে মাথায় এসেছে। ঢুকিয়েছিল ডক্টর এরশাদ, ডক্টর ইউনূস নিজে। জি, ওনার একটা বিশাল একটা থিওরি আছে, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো প্রভার্টি, যেগুলি বলেছেন জিরো এইগুলি। আর কার্বনটা বলি না, ওটা ফালতু। যাক বললাম, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো প্রভার্টি। আসলে জিরো আনএমপ্লয়মেন্ট 30 আর 30, রাইট। আচ্ছা 30-এর মধ্যে প্রথম দুইটা হলো, এই দুইটা। আসলে জিরো আনএমপ্লয়মেন্ট আর জিরো প্রভার্টির মধ্যে পার্থক্যটা কী রে ভাই? আপনি যদি জিরো প্রভার্টি হন, তাহলে আনএমপ্লয়মেন্ট তো কোনো ইস্যুই না, তাই না? ঠিক আছে, উনি তাও দিলেন। এবং ওনার এই কথাতে আমরা ভেবেছিলাম, উনি নিজেও বলেছিলেন যে এখানে কাজের জন্য মানুষ, দুনিয়ার লোক আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। এগুলি না, উনি হলো আসলে কথার ফেরিওয়ালা, মানে মানুষকে তাৎক্ষণিকভাবে হাততালি পাওয়ার জন্য কথা বলেন। ওনার কোনো কথা ওনার বাস্তবায়ন করার ক্ষমতাও নাই, এবং ওনার সে ইচ্ছাও নাই। উনি ভাবেনও না আমার এই কথার পরে কি মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হতে পারে। উনি বইলে চলে যান। আপনি দেখেন, উনি রোহিঙ্গাদের ওখানে যে আপনি বলছিলেন, যেমনটি বলছেন তার কোনো ক্ষমতা নাই, তাহলে ক্ষমতা না থাকলে তিনি এত চুক্তি করেছেন আমি কিভাবে? বলি রাখেন, ক্ষমতা নাই মানে কি? আমি ওনার যে কথাগুলি বলেন, উনি আসলে এগুলি মিন করেন না। উনি বলছিলেন না রোহিঙ্গাদেরকে একটি পদে থেকে যে মিন আগামী না করে ঈদে কথা আপনারা, বলা যায়? রোহিঙ্গাদের বলছিলেন না আগামী ঈদে আপনারা নিজের বাড়িতে ঈদ করবেন, বলছিল। সবাই আলোচনা করছে, রোহিঙ্গাদের উনি বলছে আগামী ঈদে আপনার নিজের ঈদ তো এসে পড়ছে। কেউ কি এক কদম এগিয়ে যেতে পারছে? উনি কোনো ব্যবস্থা করতে পারছেন? পারেন নাই। তো উনি বলার জন্য বলে এগুলো। না, উনি ব্যবস্থা করতে পেরেছেন, কিন্তু সৌদিতে যেসব রোহিঙ্গারা রয়েছেন তাদের জন্য বাংলাদেশি পাসপোর্টের ব্যবস্থা করতে পেরেছেন। আরে ভাই, রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে তাদের সামনে ভাষণ দিছে যে আপনারা আগামী ঈদ করবেন নিজের বাড়িতে। মানে কি? মানে মিয়ানমারে যে ঈদ করবেন, কুরবানির ঈদ করবে, গত কুরবানির ঈদ মিয়ানমারে যে ঈদ করবে। রোজার ঈদ বলেছিলেন সম্ভবত। তো উনি বলেছে একটাও গেছে, একজনও গেছে? উনি পাঠাতে পারছেন? ওনার নতুন এত 1,30,000 নেটওয়ার্ক আছে, আসছে। সব নেটওয়ার্ক খাটাইয়া কিছু করতে পারছেন? করার চেষ্টা করছেন? এ হলো মূল পয়েন্ট। পারেননি। উনি চেষ্টাও করেননি, উনি কিছুই করেন না, চুপচাপ বসে থাকেন। যখন যা মনে হয় তখন তাই বলেন। মাঝখানে একদিন বলতেছেন কি এটা একটা জালিয়াতের কারখানা, বলে নাই? এই দেশকে বলছে না, বলেছেন। এই জাতিকে অপমান করে না হতে? জালিয়াতের কারখানার মূল কে, ম্যানেজারকে সে নিজে। তো এগুলি সে বলে। তিনি বলেছেন বিগত কর্মসংস্থান আমল হবে। থেকে এই জালিয়াতি চলছিল, হ্যাঁ, বিগত সময় থেকে জালিয়াতি ওকে চলছিল ফাইন। এটি তো বলেছেন। উনি কয়টা কমাইতে পারছেন? উনি তো 1.5 বছর ছিলেন। উনি 1.5 বছরে করছেনটা কি রে ভাই? উনি সংস্কার করবেন, উনি কি সংস্কার করতে পারছেন? সমাজে আরেকটা জিনিস আবিষ্কার করছেন, এটা মবক্রেসি। উনি মবক্রেসিকে আমদানি করা ছাড়া আর কি পরিবর্তনটা করছেন বলেন তো? এই হাসিনা যেভাবে দেশ চালাইতো, উনি সেভাবেই দেশ চালাচ্ছেন, ঠিক সেভাবেই। কোনো পরিবর্তন হয়নি। কোনো পরিবর্তন আপনি দেখেন না ভাই, আপনি দেখান, আমি শুধু বলবো না, সরকারের আপনি নাম বলেন। পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সরকারের নাম পরিবর্তন হয়েছে, সরকারের নাম না, অন্তর্বর্তী একটা সরকার মন্ত্রণালয়ের হয়েছে। নাম পরিবর্তন হয়েছে। মহিলার জায়গায় নারী আসছে। এই পরিবর্তনের জন্য জাতি তাকে অনেকদিন মনে রাখবে। নারীরা তো বিরাট খুশি যে আগে আসলে মহিলা, এখন হয়েছে নারী। আর এই তো, বিভিন্ন প্রতিষ্ঠানের নামও কিন্তু পরিবর্তন হয়েছে, এটা বিশাল অর্জন। সাইনবোর্ডের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, জি, হ্যাঁ। আপনাকে ধন্যবাদ। এবার আমি জনাব পশুকে প্রাণী বলা যাবে না, এটিও কিন্তু বলা হয়েছে। জি, আরে আপনাকে ধন্যবাদ। পশুকে প্রাণী বলতে হবে, এটা পরিবর্তন হয়েছে। দুঃখিত, পশুকে প্রাণী বলতে হবে। বিরাট অর্জন তো এটা। এই অর্জনের পর সমস্ত প্রাণীর চেহারা চেঞ্জ হয়ে গেছে, দেখেন না? ওদের আর কিছু খাওয়া দাওয়া লাগে না, আমার নাম চেঞ্জ হয়েছে, আর কি লাগে? নিশ্চয়ই আপনাদেরও খুব আনন্দের মধ্যে আছেন, আপনাদের জীবনযাপন সব চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখন মহিলা থেকে নারী হয়ে গেছেন। জি, ধন্যবাদ। আপনি এই প্রসঙ্গ যখন টানলেনই, তখন আমি জনাব মোশাররফ ঠাকুরের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এক নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেছেন, আমরা মেয়েদের অনেক সম্মান করি, কিন্তু আল্লাহ মেয়েদেরকে প্রধানমন্ত্রী হওয়ার মতো তৈরি করেননি, তাই মেয়েদের নেতৃত্ব কোনোভাবেই মানা পসিবল না। জামায়াতের আমিরের বক্তব্যের সাথে আপনি একমত কিনা? আমরা মেয়ে থেকে বা মহিলা থেকে নারী হয়েছে, কিন্তু আমরা কোনো নেতৃত্ব দিতে আমি পারবো না। আপনাকে বলি, বিগত শতকে যে ব্রিটিশ কয়জন সফল প্রধানমন্ত্রী, তার মধ্যে মার্গারেট থ্যাচার একজন। বিগত শতকে
ওয়ার্ল্ড লিডারশিপে একজন সফল ব্যক্তির নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। এবং আপনি বাংলাদেশের প্রশ্নে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরেও অন্তত প্রমাণ হয়েছে যে তিনি একজন সফল নেতৃত্ব ছিলেন আমাদের বাংলাদেশে। তো উনি যেটা বলেছেন যে এর মধ্যে জার্মানির মার্কেলা অ্যাঞ্জেল অত্যন্ত সফল চ্যান্সেলর। তো সেই ক্ষেত্রে এই যে উনি যেটা বলছেন যে মহিলাদের সম্পর্কে যেসব মন্তব্য ওনার, এগুলো একেবারেই বাটপাড়ি কথাবার্তা এগুলি। এবং সারা পৃথিবীতে ওনার যে নেতা যারা আর কি, মুজাহিদ, নিজামি, এরা সবাই বেগম খালেদা জিয়াকে জোটের নেত্রী, সরকারের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা মেনে, শেখ হাসিনাকে সংসদ নেতা মেনে, শেখ হাসিনাকে অপোজিশন নেতা মেনে, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী এবং অপোজিশন নেতা মেনে এরা রাজনীতি করছে প্রায় 25 বছর বেশি, 35 বছর। তো এখন আমি আপনি বলছি যে এখন এদেরকে আপনি কি বলবেন? আপনি বুয়েট আমাদের মেডিকেল কলেজের যদি কী বল জার্নালিজমের মাসুদ কামাল ভাইকে প্রিন্সিপাল বানানো হয় কেমন হবে? মানবেন না তো। তো ইসলামী দলের প্রধান নেতা, দ্বিতীয় নেতা, তৃতীয় নেতা, তিনজন হয় কিভাবে? দুইজন ডাক্তার আর একজন ভুয়া অধ্যাপক হয় কিভাবে? তো এই জন্য আমি মনে করি যে আপনি দেখবেন উনি কি পরিমাণ, আমাদের শফিক সাহেব কি পরিমাণ খেই হারিয়ে ফেলছেন। আবুল তাবুল বলতেছে রাখ তোরার ফ্যামিলি কার্ড, উত্তর দেন, বিকল্প দেন, না দিয়ে তুই করছেন কেন? এইটা আল্লাহর আইন আর কি বলেন যে না আমরা শরিয়া কায়েম করি, তাহলে ইসলাম বাদ দেন। জামায়াতে মওদুদি বলেন, জামায়াতে ইসলাম বাদ দিয়ে দেন, ইসলাম বাদ দিয়ে বলেন জামায়াতে মওদুদি, জামায়াতে অন্য কিছু বলেন। তো এটা যে করেন, এই যেটা চান ওইটা নাম দেন। আমরা তো বলছি যে আমরা একটা ডেমোক্রেটিক, জাতীয়তাবাদী একটা গণতান্ত্রিক রাজনীতি করতে চাই। তো আমরা সেই অনুযায়ী নাম আছে। আপনি মানুষকে বলবেন যে ইসলাম, আপনি হলেন ইসলামের ধ্বজাধারী, আবার বলবেন যে ইসলাম চাই না, আবার পাবলিকের মধ্যে গিয়ে বলবেন যে নারীরা, কোরআনে নাই নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না, নারীরা প্রেসিডেন্ট হতে পারবে না। কেন? এইসব দ্বিচারিতা মুনাফিকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, আপনার জন্য ভালো, বাংলাদেশের মানুষের